সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। সিলেট জেলা স্টেডিয়ামে আজ রবিবার 8 মে বিকেল থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 এবং বালক অনূর্ধ্ব 17 2022। এই উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে। উদ্বোধনের আগে অনুষ্ঠানে রবিবার বেলা 2:30টার দিকে মঞ্চে গান গাইছিলেন শিল্পীরা। এই সময় দর্শকদের মঞ্চের সামনে যাওয়াকে কেন্দ্র করে শৃঙ্খলা রাখার দায়িত্বে থাকা একদল স্কাউট সদস্য বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে তার রূপ নেয় হাতাহাতিতে। একসময় স্কাউট সদস্য স্টেডিয়ামে দর্শক গ্যালারির সামনে থাকা ফুলের টব দিয়ে কিশোর দর্শকের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্ত বের হয়। পরে দায়িত্বরত আনসার বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চে যখন গান গাইছিলেন এক নারী শিল্পী, তখন কিছু দর্শক গানে টেলে নাচতে নাচতে গ্যালারি থেকে মঞ্চের দিকে যেতে চাইছিলেন। এতে বাধা দেন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্কাউট সদস্যরা। এ নিয়ে দর্শক ও স্কাউটদের মাঝে মারামারির সৃষ্টি হয়। স্কাউট সদস্যদের মারধরে আহত দর্শকের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায় বলে জানা গেছে, তবে আঘাতকারী স্কাউট সদস্যের নাম জানা যায়নি। মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপি শাহবাজপুর বাজারে আমির মার্কেটে অগ্নিকাণ্ডে 9টি টিন শেডের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক 1:30টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এর আগেই দোকানের বিভিন্ন মালামাল, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে 9টি দোকান পুড়ে গেছে এবং কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। দেশে গ্যাস সংকট নিয়ে আশঙ্কার মধ্যে সুখবর দিল সিলেটের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। সিলেটের কৈলাস জেলার 7 নম্বর কূপ থেকে শনিবার 7 মে 19 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মীর আসলাম উদ্দিন এই তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার রাত 9:45 থেকে সিলেট গ্যাস ফিল্ডসের লিমিটেডের কৈলাস জেলার 7 নং কূপ থেকে দৈনিক 19 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়েছে। এর আগে গত 2 মে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, সিলেটের কৈলাস জেলার 7 নম্বর কূপের ওয়ার্কওভার করে লেয়ার গ্যাস জোনের লগিং, পারফেকশন এবং টেস্টিং করে কমপক্ষে 1,70,00,000 থেকে 90 লাখ ঘনফুট এবং দৈনিক 187 ব্যারেল কনডেন্স আবিষ্কার নিশ্চিত হয়েছে। 1962 সালে কৈলাস জেলা গ্যাস ক্ষেত্রে গ্যাস পাওয়া যায়, তবে এখানে উৎপাদন শুরু হয় 1983 সাল থেকে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাস জেলা গ্যাস ফিল্ডে এখনো পর্যন্ত 7টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান 2টি কূপ থেকে দৈনিক 2,90,00,000 ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার 5 গ্রাম থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে ওই গ্রামের রূপন মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এবং স্থানীয় বন বিভাগের লোকজন। পরে সাপটি উন্মুক্ত করে বনে ছেড়ে দেওয়া হয়। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, রূপন মিয়ার বাড়িতে পুকুরের পাড়ে দেয়াল নেটের বেড়ায় সাপটি আটকে যায়। পরে বাড়ির লোকজন সেটিকে নেট থেকে ছাড়িয়ে একটি ড্রামের মধ্যে আটকিয়ে রাখে। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার করা শঙ্খিনী সাপ প্রাপ্তবয়স্ক একটি সাপ ছিল। পুরোপুরি সুস্থ থাকায় সাপটিকে আমরা লাউয়াছড়ার বনাঞ্চল জানকীছড়া বন এলাকায় মুক্ত করে দেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবার চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে 22 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মহাসড়কের মূলযান এলাকায় আজ রোববার দুপুরে এই ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ঈদ শেষে ব্যস্ততম মহাসড়কে 1.5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ঘটনাস্থলের দুই পাশে প্রায় 6 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের রেকার দিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। নিহত বাদশা মিয়া ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী বলে জানিয়েছে পুলিশ, তবে তার গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি।
খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিস, কলরা হাইওয়ে পুলিশ এবং সদর থানা পুলিশ এবং জেলা ট্রাফিক পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে 20 জনকে মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর ছোট বাজার এবং অলিগলিতে আজ রোববারও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আজ সকালে রাজধানীর কাঁঠালবাগান, পান্থপথ, কলাবাগান এলাকার দুটি গলি ও একটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এই 3 এলাকার 7টি দোকানের একটিতেও বোতলজাত বা খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কলাবাগানের মনির স্টোরের মালিক মনির হোসেন বলেন, তার দোকানে 20 দিন হবে তেল নেই। তিনি দোকানদার হয়েও সয়াবিন তেলের বদলে সরষের তেল খাচ্ছেন। আজ ফোন দিয়েছিলেন এবং তারা বলেছে 2-3 দিন পর তেল দিবে। কয়েক মাস ধরে তেল সংকট চলছিল। ঈদের আগে বাজারে তেলই পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে গত বৃহস্পতিবার সয়াবিন তেলের দাম লিটারে 38 টাকা বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। আজও রাজধানীর ছোট বাজার ও অলিগুলির দোকানগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামের চন্দনাইশ পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ স্বামীর হাতে খুন হয়েছেন রাজিয়া বেগম নামে এক বৃদ্ধা স্ত্রী। শনিবার রাতে জেলার চন্দনাইশ থানার এলাহাবাদ এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী MS সাত্তার। চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নিহত রাজি এবং তার স্বামী সাত্তারের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। কলহের জের ধরে শনিবার রাতে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যা করে সাত্তার। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে। এতক্ষণ শুনছিলেন জাতীয়, এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন খবরে। 26 পারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন নেপালি শেরপা কামেরিতা। এর মধ্য দিয়ে গত বছর করা নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। সরকারি কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্যটি জানিয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার এভারেস্টের দক্ষিণ পূর্ব শৈলশিরা পথ ধরে 8,849 মিটার উচ্চতায় পর্বতের চূড়ায় পৌঁছান কামেরিতা শেরপা। এই একই পথ ধরে 1953 সালে প্রথমবারের মতো এভারেস্টে মানুষের পদচিহ্ন এঁকেছিলেন নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালি শেরপা তানজিং নোরগে। শনিবার 52 বছর বয়সী কামেরিতার নেতৃত্বে আরো 10 জন শেরপা এভারেস্ট জয় করেছেন। নেপালের রাজধানী কাঠমান্ডুর পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী আজ রোববার বলেন, কামেরিতা নিজের রেকর্ড ভেঙেছেন এবং পর্বতারোহণে এটি বিশ্বের একটি নতুন রেকর্ড। এবারে আবহাওয়ার খবর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ও কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে রূপনয়, বরিশাল সহ দক্ষিণ উপকূলে ভ্যাপসা গরম ও মেঘলা আবহাওয়া বিরাজ করছে। দেশের সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় এর মধ্যে বরিশাল বিভাগের 6 জেলা ঘূর্ণিঝড়ের প্রস্তুতি কর্মসূচির প্রায় 29,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তাদের মধ্যে সংকেত প্রচারের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। জেলা এবং উপজেলাগুলোতে স্বেচ্ছাসেবকদের নিয়ে সভা হয়েছে। আজ রোববার সকালে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়। বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানায়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় অশনিতে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি রোববার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1255 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1175 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1205 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর থেকে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে আজ রোববার সকাল 8টা থেকে গত 24 ঘন্টায় 23 জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এই 24 ঘন্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। এই নিয়ে টানা 18 দিন করোনায় কারো মৃত্যু হয়নি। আগের দিনের তুলনায় সর্বশেষ 24 ঘন্টায় দেশে নতুন রোগীর সংখ্যা বেড়েছে। তবে আগের দিন 10 জনের সংক্রমণ ছিল এবং আজ হয়েছে 23 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো তথ্যে বলা হয়েছে, গত 24 ঘন্টায় সারা দেশে 5,599 জনের নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 0.41%। আগের দিন এই হার ছিল 0.38%। গত 24 ঘন্টায় দেশে যে 23 জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন 19 জন এবং ঢাকায় 18, টাঙ্গাইলে 1 জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুরে 2 জন এবং খুলনা ও সিলেট বিভাগের 1 জন করে শনাক্ত হয়েছে। ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী এবং বরিশাল বিভাগে কারো করোনা শনাক্ত হয়নি। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।